আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম আহমেদ, মোহাম্মদ শামীম আহমেদ, সহকারী শিক্ষক, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে বোর্ডের দিকে যদি লক্ষ্য করে থাকো তাহলে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটি আসলে কিসের চিত্র সেটিও বুঝতে পারছো। তো চিত্রের মধ্যে যদি একটু খেয়াল করে থাকো যে এখানে আমরা মূলত দুটি থার্মোমিটার দেখতে পাচ্ছি বা দুটি এই স্কেলগুলি দ্বারা আসলে তাপের পরিমাপ করা হয়। তাহলে আজকে আমরা যদি আমাদের পাঠ নির্ধারণ করি তাহলে আমরা বলতে পারি যে আজকে আমাদের পাঠ হচ্ছে তাপমাত্রা পরিমাপের স্কেল। আমরা যদি আমাদের পাঠ যদি লিখি, তাপমাত্রা পরিমাপের স্কেল। সহসায় আজকে আমরা আমাদের এই পাঠ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই টপিকসের অনুসারে কিছু নোট করার চেষ্টা করবে বা আমি যা তোমাদের বোর্ডে লিখে দিব সেগুলি বোর্ডে লেখার চেষ্টা করবে। আমরা একটু যদি লক্ষ্য করি যে এখানে আসলে তাপমাত্রা পরিমাপের স্কেল বলতে আমরা যদি বলি যে আসলে কোনো কিছু পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট আদর্শ মানের প্রয়োজন। এই আদর্শ মানগুলি দ্বারা আমরা সাধারণত যদি নির্দিষ্ট কোনো আদর্শ মান থাকে তাহলে সেই আদর্শ মানের সাথে তুলনা করে আমরা কোনো কিছুর পরিমাপ করতে পারি। তাহলে কোনো কিছু পরিমাপ, যেহেতু কথাটা আমরা বলছি, তাহলে কোনো কিছু পরিমাপ বলতে আমরা কি বুঝাচ্ছি? যে তাপমাত্রা পরিমাপ করার জন্য। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য দুটি আদর্শ মান রয়েছে। সেই আদর্শ মানের ব্যবধান থেকে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, আর সেই পরিমাপের প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি স্থিরাঙ্ক। তাহলে স্থিরাঙ্ক হচ্ছে দু ধরনের, একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্কটাকে আমরা গলনাঙ্ক বলতে পারি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ককে আমরা স্ফুটনাঙ্ক বলতে পারি। তো তোমাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমাদের স্ফুটনাঙ্ক হচ্ছে দুই ধরনের। আমি যদি পাঠটা একটু লিখি, একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে যেহেতু একটি তাপমাত্রা পরিমাপের একটি স্কেল নিয়ে এসেছি। এই স্কেলের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো, তোমাদের কাছে অবশ্যই বই আছে। সেই বইয়ের মধ্যে তোমরা 93 পৃষ্ঠা দেখতে পারো। 93 পৃষ্ঠার মধ্যে যদি আমরা যে চিত্র, সেই চিত্রই তোমাদের জন্য আমি সেট করার চেষ্টা করেছি। তোমরা যদি ওই চিত্রের দিকে লক্ষ্য করো যে এখানে একটি হচ্ছে তোমাদের সেলসিয়াস স্কেল, আরেকটি হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলের মধ্যে হচ্ছে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে তোমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপ ফারেনহাইট স্কেলে হচ্ছে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের আজকের আলোচ্য পাঠ থেকে আমরা বলেছিলাম যে কোনো কিছুর পরিমাপ করার জন্য, অর্থাৎ কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট আদর্শ মান থাকতে হয়। যেহেতু ওই আদর্শ মানের সাথে তুলনা করে কোন কোন কিছুর তাপমাত্রা পরিমাপ করা হয়, সেটির ব্যবধান বা সেটির তুলনাকে একটি স্থিরাঙ্ক বলা হয়। এবং সেই স্থিরাঙ্ক হচ্ছে দু ধরনের, একটি নিম্ন স্থিরাঙ্ক, আরেকটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্কের অপর নাম হচ্ছে গলনাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের অপর নাম হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে গলনাঙ্ক কি? যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, আমরা আবার যদি বলি যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে
নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক বলে। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক বলে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে বরফের গলনাঙ্ক কত, তাহলে তোমরা সহসাই উত্তর দিবে যে 0°C। আবার যদি তোমাদের প্রশ্ন করি যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তোমাদের তরলে পরিণত হয় বা পানিটি বাষ্পে পরিণত হয়, তাহলে বলতে পারবে যে 100°C তাপমাত্রায় পানি সরাসরি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ বরফ গলে বাষ্পে পরিণত হয়। আমরা এখান থেকে আরেকটি বিষয় জানতে পারবো যে 0°C তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, আর সেই পানিকে যদি তাপ দেওয়া হয়, অর্থাৎ তাপটাকে যদি ধীরে ধীরে বাড়িয়ে যদি 100°C করা হয়, তাহলে সেটা বাষ্পে পরিণত হবে, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে নিম্ন স্থিরাঙ্ক আমরা জানলাম যে গলনাঙ্ক, যে স্থির চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেটাই হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক। এর পরের বিষয়টি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক। আচ্ছা, তো স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সে তাপমাত্রাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক। এখন বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। আমরা যদি এভাবে লিখি, আবার অর্থাৎ বরফ হচ্ছে যে 0°C পানিতে পরিণত হবে এবং সেই পানিকে যদি আমরা তাপে উন্নীত করি, অর্থাৎ 100°C নেই, তাহলে সেটা বাষ্পে পরিণত হতে থাকবে। তাহলে এই স্কেল থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে এটা হচ্ছে 0°C হচ্ছে আমার নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক, আর 100°C হচ্ছে আমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক। তোমরা তাহলে আজকের আলোচ্য পাঠ থেকে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক সম্পর্কে জানতে পেরেছ। আমি আশা করি সকলে বিষয়গুলি বুঝেছ। তোমরা আমাদের আজকের আলোচ্য যে পাঠ ছিল সেই পাঠ থেকে বিষয়গুলি ভালোভাবে নোট করার চেষ্টা করবে, কারণ প্রায় সময় কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন সেট করা হয়, যাতে তোমরা পরবর্তীতে যদি বার্ষিক পরীক্ষায় যদি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে সহজে এবং ভালো মার্কস অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পরবর্তী পাঠে আবার চলে যাচ্ছি। এখন যে বিষয়টি হচ্ছে, আমি তোমাদের যে চিত্রটি বোর্ডে দেওয়ার চেষ্টা করেছি, এই চিত্রের আলোকে আমরা আজকে সংজ্ঞা পেয়েছি যে নিম্ন স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মান, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান। এখানে দুটো স্কেল দেওয়া আছে, একটি হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কর মধ্যবর্তী ব্যবধানে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করা থাকে, অর্থাৎ বিভিন্ন অংশে সমান অংশে মানগুলি ভাগ করা থাকে, যেমন 0 থেকে 100 পর্যন্ত। তাহলে সেন্টিগ্রেড স্কেলে প্রতিটি ভাগকে এক একটি সেন্টিগ্রেড বলা হবে, অর্থাৎ 1°C করে বলা হবে 0 থেকে 100। তার মানে আমরা যদি কাউন্ট করি 0, 1, 2, 3 এভাবে যদি 100 পর্যন্ত আমরা কাউন্ট করি, তাহলে 0°C, 1°C, 2°C, 3°C এইভাবে আমরা 100টি ভাগে ভাগ করে থাকি। এই ব্যবধানে কয়েকটি সমান অংশে ভাগ করা হয়, যার ভিত্তিতে বিভিন্ন স্কেল আমরা পেতে পারি। তাহলে বিভিন্ন স্কেল বলতে এখানে একটি সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেল সম্পর্কে আমরা এখন জানবো যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে
100°C। তাদের মধ্যবর্তী সমান 100 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত এরকম 100টি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগকে বলা হবে 1°C। যেহেতু এই সেলসিয়াস স্কেল বিজ্ঞানী সেলসিয়াস, আমি আবার বলছি, এই সেলসিয়াস স্কেল আবিষ্কার করেছেন বিজ্ঞানী সেলসিয়াস, এই জন্য তার নাম অনুসারে এই স্কেলের নামকরণ করা হয়েছে সেলসিয়াস স্কেল। বৈজ্ঞানিক কাজে, বিভিন্ন কাজে এই সেলসিয়াস স্কেলটি ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য কাজে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই সেলসিয়াস স্কেলটি কি করা হয়, ব্যবহার করা হয়। যেমন আমাদের দেশের আবহাওয়ার খবরে বলা হয় যে আজকের তাপমাত্রা ছিল, যেমন ধরো বললো যে আজকের তাপমাত্রা ছিল 32°C, তাহলে এই 32°C তাপমাত্রা ছিল দিনের একটি নির্দিষ্ট সময়ের তাপমাত্রা, যেখানে এই 32°C কি 0 থেকে 100°C এর মধ্যে 32 ভাগ, অর্থাৎ আজকের তাপমাত্রা ছিল 32°C। এবং প্রত্যেকটি ভাগকে আমরা যদি এভাবে বলি যে 0 থেকে 100 ভাগ অথবা 0 থেকে 100 এর মধ্যবর্তী দূরত্বকে 100 ভাগে ভাগ করা হয় এবং এই ভাগকে বলা হবে 1°C। তাহলে সেন্টিগ্রেড কথাটা যেহেতু আসলো, তাহলে সেন্টিগ্রেড সম্পর্কে আমরা যদি একটু লিখি যে সেন্টিগ্রেড, নতুন একটি ওয়ার্ড, সেন্টিগ্রেড দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সেন্টি আর একটা হচ্ছে গ্রেড। তার মানে সেন্টি বিষয়টি যদি আমরা উল্লেখ করি এবং গ্রেড, তাহলে সেন্টি অর্থ হচ্ছে 100 আর গ্রেড শব্দের অর্থ হচ্ছে ভাগ, অর্থাৎ সেন্টিগ্রেড অর্থটি হচ্ছে 100 ভাগ। তাহলে সেন্টিগ্রেড স্কেল কি যদি আসে, তাহলে উত্তরটি তোমরা লিখে দিবে। অর্থাৎ 0 থেকে 100°C যে মধ্যবর্তী যে ভাগগুলি হচ্ছে সেই ভাগগুলিকে বলা হবে সেন্টিগ্রেড। এবং আমরা জেনেছি যে সেন্টি শব্দের অর্থ হচ্ছে 100 এবং গ্রেড শব্দের অর্থ হচ্ছে ভাগ। তারই আলোকে আমরা প্রশ্নটি দাঁড় করেছি যে সেন্টিগ্রেড স্কেল কি। তাহলে সেন্টিগ্রেড স্কেলটি হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 থেকে 100 এর মধ্যবর্তী দূরত্বকে 100 ভাগে ভাগ করা হয় বলে এরকম স্কেলকে বলা হবে সেন্টিগ্রেড স্কেল। তাহলে সেলসিয়াস স্কেল থেকে আমাদের আরেকটি নতুন প্রশ্ন দাঁড়া হলো, যেটি হচ্ছে সেন্টিগ্রেড স্কেল কি। আশা করি তোমরা এরই মধ্যে নোট করে নিয়েছো। তাহলে আমরা সেলসিয়াস স্কেল সম্পর্কে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। তারপরের ধাপটি হচ্ছে বা তারপরের স্কেলটি হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল থেকে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের নিম্ন স্থিরাঙ্ক, এখানেও কিন্তু দুটো মান আছে, সেটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 32°F আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটি হচ্ছে 212°F। এখন আমরা যদি এর সম্পর্কে আরো বিশদভাবে একটু আলোচনা করতে যাই, তাহলে দেখি যে এই স্কেলে একটি ঊর্ধ্বমান হচ্ছে 212° আর একটি নিম্নমান হচ্ছে 32°। মধ্যবর্তী এই ব্যবধান
কে সমান 180 ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। তাহলে 32 থেকে 212, 32 থেকে 212 টোটাল 180 ভাগ, 32 থেকে 212 টোটাল ভাগ হচ্ছে 180 ভাগ, অর্থাৎ ব্যবধানটি হচ্ছে 180 ভাগ। আর প্রত্যেকটি এরূপ এক একটি ব্যবধানকে বলা হবে 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফারেনহাইট স্কেল সম্পর্কে কি জানলাম? ফারেনহাইট স্কেল সম্পর্কে জানলাম যে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কটা কত, ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত, এবং ফারেনহাইট স্কেলের মধ্যবর্তী ব্যবধানটি কত, এবং প্রত্যেকটি ব্যবধানকে কি বলা হয় সে সম্পর্কেও জানলাম। ফারেনহাইট স্কেল আমরা যদি সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো লেখার চেষ্টা করি, নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত? 212 ডিগ্রি ফারেনহাইট, 32 থেকে 212, 32 থেকে 212, 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফারেনহাইট সমান 180 ভাগ করা হয়, 180 ভাগ, এবং এই প্রত্যেকটি ভাগকে বলা হবে 1 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তথ্য থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটি প্রশ্ন কিন্তু একটি দাঁড়া করাতে পারি। প্রশ্নটি হচ্ছে যে 1 ডিগ্রি ফারেনহাইট কি? তাহলে তোমরা বলতে পারবে নিশ্চয়, হ্যাঁ অবশ্যই তোমরা বলতে পারবে, আমি আশাবাদী, কারণ তোমরা এই ফারেনহাইট স্কেল সম্পর্কে এতক্ষণ জেনে ফেলেছো। যে আমরা যদি উত্তরটি খেয়াল করি যে 1 ডিগ্রি ফারেনহাইট স্কেল কি বা 1 ডিগ্রি ফারেনহাইট কি, তাহলে তোমরা বলতে পারবে যে ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 32 থেকে 212 মোট ভাগ করা হয় বা তাদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 180, এবং এই 180 প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। তাহলে তোমরা অবশ্যই বিষয়গুলি নোট করে ফেলেছো আশা করি। তাহলে এখন যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে জানলাম যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সম্পর্কে। তার পরবর্তী ধাপটি যদি আমরা খেয়াল করি, যেহেতু সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সম্পর্কে আমরা আলোচনা করছি, তারপরে আমরা জানবো যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি। তো তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা জেনে থাকবে এই সম্পর্ক থেকে কিন্তু প্রায়শই একটা গণিত বা গাণিত থেকে একটি সমস্যা আসে। আমি আজকে সেই গাণিতিক সমস্যায় তোমাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা দেখব সেলসিয়াস স্কেল তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যবর্তী সম্পর্ককে আমরা একটি সম্পর্ক আকারে নিতে পারি। সেই সম্পর্কটি আমরা যদি তোমাদের সুবিধার জন্য লিখে দেই, তাহলে আমরা লিখব c/5 f-32/9। এই ইকুয়েশনটি দ্বারা আমরা সেলসিয়াস এবং f হচ্ছে ফারেনহাইট, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হচ্ছে
c/5 ইকুয়াল f-32/9। এই সম্পর্কটি দ্বারা আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এটা দিয়ে একটি প্রশ্ন হতে পারে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কের সমীকরণটি লিখো। তাহলে তোমরা সহজে এটি লিখে দিতে পারবে। এটা দুইয়ের জন্য আসতে পারে, একের জন্য আসতে পারে। তাহলে আমি তোমাদের জন্য এখন একটি প্রশ্ন দাঁড় করাবো, সেটি হচ্ছে এই স্কেল দিয়ে আমরা আজকে গাণিতিক সমস্যা করব, সমস্যার সমাধান করব। মনে করো আমার ক্লাসে অনেক ছাত্রই আছে, অনেক ছাত্রের কথাই আসলে যদি আমি ক্লাসে মনে হচ্ছে যে এখন আমি তোমাদের সাথে ক্লাস করছি, আমার ওই পূর্বের ক্লাসে আমি ক্লাস করছি টিফিনের পরবর্তী সময়, সেই ক্লাসের কথা মনে পড়লে অনেক ছাত্রের কথাই মনে পড়ে। তো ওই সুবাদে যদি আমি অনেকে ছাত্রের নাম, দু একজনের ছাত্রের নাম নিতে গেলে হয়তো বা অনেক ছাত্রই আমার মনে কষ্ট পেতে পারে। তো এই জন্য ওই ছাত্রের নাম নিয়ে আমি আর প্রশ্ন করলাম না, আমি একটি কাল্পনিক অর্থে একটি ছাত্রের নাম মনে করি প্রশ্নটি করার চেষ্টা করছি। যেমন রহিম 7ম শ্রেণীর একজন ছাত্র। এই রহিম বেশ কয়েকদিন যাবৎ জ্বর অনুভব করছে। এই জ্বর অনুভব করার কারণে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে ডাক্তারের কাছে রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে তার গায়ের তাপমাত্রা মাপলেন এবং মাপার পর দেখলো যে রহিমের গায়ের তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি প্রশ্ন বলি যে তাহলে রহিমের গায়ের তাপমাত্রা যদি 37 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তার গায়ের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যেহেতু সম্পর্কের কথা বলছি, সম্পর্কের একটি ইকুয়েশনও দাঁড়া করেছি। সেই ইকুয়েশন থেকে আমরা দেখলাম যে রহিমের গায়ের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে যে তার গায়ের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি প্রশ্নের সমাধানটা যদি দেওয়ার চেষ্টা করি, শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি প্রশ্নটি লিখে দেই, তারপরে প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে রহিমের গায়ের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস হলে তার গায়ের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট হবে, আমরা ইকুয়েশনের দ্বারা সমাধান করার চেষ্টা করব। তাহলে রহিমের গায়ের তাপমাত্রা, যেহেতু এটা কি আকারে দেওয়া আছে, সেলসিয়াসে স্কেলে দেওয়া আছে, তাহলে তোমরা লিখবে রহিমের গায়ের তাপমাত্রা সি সমান 37 ডিগ্রি, অর্থাৎ সি মানে হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলে দেওয়া। তারপরে লিখবে আমরা জানি সমীকরণটি লিখবে, সমীকরণের মধ্যে এখন মান বসাবে। সি এর মান হচ্ছে কত? 37। এরপর আমরা আর গুণ করব, কোনাকুনি গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি, গুণফলটি যদি আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখবে,
আর গুণ যদি আমরা করি তাহলে 5 ইন্টু f মাইনাস 32 ইকুয়াল 37 গুণ 9, তাহলে গুণ 9 দিলে আমরা পাচ্ছি 333 অর্থাৎ 333। এরপরে 5 এর সাথে যেহেতু এই ইকুয়েশনটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে পাচ্ছি f মাইনাস 32 ইকুয়াল 333 ভাগ হচ্ছে 5। তাহলে আমরা একটু উপরের দিকে চলে আসলাম, এখানে পাচ্ছি f মাইনাস 32, তাহলে যদি আমরা 5 দিয়ে যদি ভাগ দেই তাহলে পাচ্ছি 66.6। তারপরের বিষয়টি ধাপটি হচ্ছে 66.6 প্লাস যেহেতু 32 মাইনাস, তাহলে পক্ষান্তর যদি আমরা করে দিই তাহলে প্লাস 32 হবে, অর্থাৎ ফারেনহাইট স্কেলের মান দাঁড়াচ্ছে যদি আমরা যোগ করে দেই 98.6। তাহলে রহিমের এখন বিষয়টি লিখে দিব, রহিমের গায়ের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট স্কেল যেহেতু চেয়েছে, তাহলে আমরা লিখব রহিমের গায়ের তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আমি প্রশ্ন লিখে দিয়েছিলাম যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, 98 পয়েন্ট যদি হয় প্রত্যেকটি মানুষের গায়ের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক, কিন্তু রহিমের গায়ের তাপমাত্রা ছিল কত 37, সেখানে তার ফারেনহাইট স্কেলে আসছে 98.6। তাহলে তোমার আমার গায়ের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4, অর্থাৎ এই তাপমাত্রাটা আমাদের জন্য স্বাভাবিক। এর থেকে যদি দেখো 0.2 অর্থাৎ মাত্র 0.2 ডিগ্রি তাপমাত্রা তার বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তার জ্বর অনুভূতি হয়েছে। এই জন্য যেহেতু এখন করোনাকালীন সময়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই অঙ্কগুলি করবে, এবং করোনাকালীন সময়ে জ্বর হলে বা যদি তোমাদের মধ্যে যদি কোনো প্রকার সিমটম খোদা না করুক যদি দেখা দেয়, তাহলে তোমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে, এবং তোমরা স্বাভাবিক তাপমাত্রাগুলোকে অবশ্যই সবসময় তোমাদের গায়ের তাপমাত্রাকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে, এবং তোমরা বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হবে না, বা কোনো কারণে জ্বরে আক্রান্ত হতে পারো এরকম কোনো প্রকার কাজ করবে না। তাহলে তোমরা ইকুয়েশন থেকে অবশ্যই অঙ্কটি করার নোট করে ফেলেছো বা অঙ্কটি তুলে নিয়েছো। এখন আমরা আরেকটি বিষয় জানবো, প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল থেকে আজকের গাণিতিক সমস্যা দেখলাম। কি দেখলাম? সেলসিয়াস স্কেলে দেওয়া আছে মানটি, তোমার কাছে চেয়েছে ফারেনহাইট স্কেলে। এখন বিষয়টি তুমি উল্টা চিন্তা করো, ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, তোমাকে এখন করতে হবে সেলসিয়াস স্কেলে। তাহলে সেই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক থেকে কিন্তু আমরা আবার আরেকটি গাণিতিক সমস্যা তৈরি করব। সময় কি শেষ? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটি প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা তুলে নিবে। সেটি হচ্ছে এই রহিমের অঙ্ক দিয়ে যদি দেই, আমি বিষয়টি চেঞ্জ করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে দিক দিয়ে অঙ্ক করবে, অর্থাৎ 102 ডিগ্রি ফারেনহাইট হলে তার গায়ের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, এটা বাড়ির কাজ থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি দিয়ে বাড়ির কাজ করবে। এখন আজকে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল দিব, এই সৃজনশীলটি তোমরা এই ইকুয়েশন থেকে একটা সৃজনশীল দিচ্ছি, তোমরা চটজলদি সৃজনশীলটি তুলে নাও। এটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য উদ্দীপক। এই উদ্দীপক থেকে যদি আমরা প্রশ্ন দাঁড়া করে, যেহেতু আমরা পড়েছি যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কি, তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা প্রশ্ন তৈরি করতে পারি যে সেন্টিগ্রেড স্কেল কি। যেহেতু দুটি স্কেলের বা দুটি মিটার থার্মোমিটার বলতে পারি, বা এগুলিকে আমরা, তাহলে আমরা যদি বলি যে পারদ থার্মোমিটারের ব্যবহারের সুবিধা কি, ব্যাখ্যা করো।
আজকের আলোচ্য বিষয় থেকে কিন্তু আমরা সৃজনশীল দাঁড় করাতে পাচ্ছি। তোমরা যেহেতু মনোযোগ সহকারে আলোচ্য পাঠটি দেখেছো, তাহলে অবশ্যই সৃজনশীলের অংশের উত্তরও তোমরা দিতে পারবে। তারপরে আমি যদি আরেকটু যদি বলি যে সি সমান এত ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এফ এর মান কত? দুটো অঙ্ক দিয়েছি আমি, একটা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে প্রকাশ, আর একটা ফারেনহাইট স্কেলে সেলসিয়াস স্কেলে প্রকাশ। বাড়ির কাজ সেম অঙ্ক করবে, সি এর মান দেওয়া আছে, এফ এর মানটা বের করবে। তারপরে এই বিষয়টিও খেয়াল করবে যে কোন তাপমাত্রায় সি ও এফ পরস্পর সমান হবে। তোমরা এই সৃজনশীলটি করার চেষ্টা করবে। আমরা নেক্সট সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে তোমাদের জন্য নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে অবশ্যই অভিভাবকের কথা শুনবে এবং টিচাররা যেই অনলাইনে যে সকল ক্লাসগুলি করাচ্ছেন সেই সকল ক্লাসে বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। আর যদি কোনো বিষয় বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে ডায়েরিতে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে তোমার সমস্যাটি সমাধান করে নিবে। এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।